হ্যালো, আসসালামু আলাইকুম। এমএস ম্যাথকারে সকলকে স্বাগতম। আজকে আমি অনার্স ফোর্থ ইয়ারের ডিসক্রিট ম্যাথমেটিক্সের বিশ্বগণিতের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব, যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 9, 15, 18 এবং 21 সালের ছিল। তার প্রশ্নটি হচ্ছে, দেখাও যে সিলিং ফাংশন এক্স মাইনাস ফ্লোর ফাংশন এক্স ইকুয়াল। তাহলে এখানে সত্য দিয়েছে 0 যখন এক্স বিলন জেড, অর্থাৎ এক্সের মানটা পূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝতেছি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা। তাছাড়া আমরা জানি পূর্ণ সংখ্যা হলো শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা হলো পূর্ণ সংখ্যা, অর্থাৎ জেড সমান 0 ± 1 ± 2 এইরকম। আর দ্বিতীয় সত্যটা বলছে 1 যখন এক্স বিলংস নট জেড, অর্থাৎ এক্সের মানটা পূর্ণ সংখ্যা হবে না। তাহলে যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে আমাদেরকে এই মানটা ভগ্নাংশ হবে। তাহলে যেহেতু আমরা জানি জেড বলতে পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা বলতে কি 0 + 1 - 1 এরকম। তাহলে যেহেতু এখানে বলছে এক্সের দ্বিতীয় সত্যের ক্ষেত্রে এক্সের মানটা পূর্ণ সংখ্যা হবে না, তাহলে এই ক্ষেত্রে মানটা হবে ভগ্নাংশ সংখ্যা। তাহলে ভগ্নাংশ বলতে হলো যেমন 1/5, 1/2 এগুলো একটা করে ভগ্নাংশ সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমাদের এক্সের মানটা হবে পূর্ণ সংখ্যা, অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা, এবং এই সত্যের ক্ষেত্রে আমাদের পূর্ণ সংখ্যা হবে না, অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা হবে। তাহলে প্রথম সত্যের ক্ষেত্রে আমাদের মানগুলো হবে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা, আর দ্বিতীয় সত্যের ক্ষেত্রে মানগুলো হবে ভগ্নাংশ আকারের সংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসি সমাধানে। তাহলে এই ম্যাথটি করার ক্ষেত্রে আমাদের তিনটে শর্ত নিয়ে কাজ করতে হবে। প্রথমে আমাদের শূন্য, তারপর শূন্যের চেয়ে বড় এবং শূন্যের চেয়ে ছোট, এই তিনটি শর্ত দিয়ে কাজ করলে আমাদের এই ম্যাথটা সমাধান হয়ে যাবে। তাহলে সমাধান প্রথমে আসি, যদি এক্স ইকুয়াল 0 হয়, অর্থাৎ প্রথমে 0 ধরে কাজ করব। তাহলে যেহেতু পূর্ণ সংখ্যা বলতে জেড এবং জেডের অর্থাৎ শূন্য বলতে হলো পূর্ণ সংখ্যা, তাহলে আমি আবারও বলছি এই ম্যাথটা করার ক্ষেত্রে আমাদের তিনটি সত্য নিয়ে কাজ করতে হবে। এই তিনটি সত্য নিয়ে কাজ করলে আমাদের ম্যাথটা সমাধান হয়ে যাবে। তাহলে প্রথম সত্যের ক্ষেত্রে আমাদের 0 ধরে কাজ করতে হবে, দ্বিতীয়ত 0-র চেয়ে বড় এবং তৃতীয়ত 0-র চেয়ে ছোট ধরে কাজ করতে হবে এক্সটাকে। তাহলে যেহেতু প্রথমে এক্সটাকে 0 ধরে কাজ করতে হবে, তাহলে লিখতে পারি যদি এক্স ইকুয়াল 0, তো বিলন জেড। তাহলে যেহেতু 0টা পূর্ণ সংখ্যা, সেখানে লিখলাম বিলন জেড, আর জেড বলতে পূর্ণ সংখ্যা, অর্থাৎ 0 বিলন জেড বলতে বোঝাচ্ছে এই 0টা হচ্ছে পূর্ণ সংখ্যা। তখন আমাদের সিলিং ফাংশন এক্স মাইনাস ফ্লোর ফাংশন এক্স সমান, তাহলে এক্স বলতে এখানে কত 0, তাহলে এক্সের স্থলে বসালাম 0, এখানেও এক্সের স্থলে বসালাম 0। তাহলে সিলিং ফাংশন 0 মানে কত 0, মাইনাস ফ্লোর ফাংশন 0 মানে 0, তাহলে ইকুয়াল হচ্ছে 0। তাছাড়া যেহেতু 0 একটা পূর্ণ সংখ্যা, আর আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ফ্লোর ফাংশনে হোক বা সিলিং ফাংশনে হোক যে মানটা থাকে সেই মানটাই হয়। তাহলে এখানে 0 আছে, অর্থাৎ সিলিং ফাংশন 0, সেখানে হলো 0, মাইনাস এখানে ফ্লোর ফাংশন 0, অর্থাৎ 0টা একটা পূর্ণ সংখ্যা, সেখানে 0 সমান, অর্থাৎ ফ্লোর ফাংশন 0 সমান 0 হলো। তাহলে এটা 0 বিয়োগ 0 করলে হইতেছে 0। এরপর দ্বিতীয় সত্যের কাজ হইতেছে আমার কি, দ্বিতীয় সত্যের কাজ হইতেছে আমাদের এক্সের মান কি ধরা, 0-র চেয়ে বড় ধরা, এবং তৃতীয়ত এক্সের মান 0-র চেয়ে ছোট ধরব। তাহলে আবার প্রথম সত্যের ক্ষেত্রে কী ধরবো, এক্সের মান 0-র চেয়ে বড়, তাহলে সেখানে লিখলাম যদি এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, তাহলে এবং এক্স বিলন জেড হয়, অর্থাৎ এক্সটা যদি পূর্ণ সংখ্যা হয়, তখন তাহলে সিলিং ফাংশন এক্স মাইনাস ফ্লোর ফাংশন এক্স ইকুয়াল। তাহলে যেহেতু এক্সের মানটা 0-র চেয়ে বড়, তাহলে অবশ্যই আমাদের ধনাত্মক মান হবে পূর্ণ সংখ্যাটা। তাহলে সাপোজ আমি এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যার মানটা ধরে নিলাম 4। ইচ্ছা করলে আপনারা 1, 2, 3, 5, 6 যেগুলোর মান ধরে নিতে পারেন। আমি এখানে পূর্ণ সংখ্যাটা ধরে নিলাম 4, মাইনাস আবার এক্সের স্থলে বসালাম 4। তাহলে যেহেতু আমরা জানি সিলিং ফাংশনে হোক বা ফ্লোর ফাংশনে হোক পূর্ণ সংখ্যা যে মানটা থাকবে সেই মানটা হয়, তাহলে লিখতে পারি সিলিং ফাংশন 4 সমান হচ্ছে 4, আর ফ্লোর ফাংশন 4
সমান 4, তাহলে এইটা বিয়োগ করলে দাঁড়াচ্ছে 0। আবার আমরা এই লাইনটা না লিখে আমরা এই লাইনটা লিখতে পারি। তাহলে এইটার সমান, তাহলে যেহেতু আমরা জানি পোলার ফাংশন এবং সিলিং ফাংশনের ক্ষেত্রে যে পূর্ণ সংখ্যা থাকে সেই পূর্ণ সংখ্যাটা হয়। তাহলে এখানে সাপোজ এক্স এর মান, যেহেতু এখানে এক্স আছে, তাহলে আমরা পূর্ণ সংখ্যা না ধরে এই যে এক্সটাকে মনে মনে চিন্তা করি একটা পূর্ণ সংখ্যা। তাহলে ওইখানে এই সিলিং ফাংশন এইটা সমান লিখতে পারি এক্স, আর এটা পোলার ফাংশন এক্স সমান লিখতে পারি এক্স। তাহলে এইটার বিয়োগ করলে 0। তাহলে আমাদের আমি এখানে দুইটা লাইন দেখেছি, অর্থাৎ আমি আপনাদের সুবিধার্থে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ দিয়ে রেখেছি। তাহলে আপনারা এখান থেকে যে কোনো একটা লাইন দেবেন। আপনারা যদি 1 নম্বর লাইনটা দেন তাহলে 2 নম্বরটা দেবেন না, আর 2 নম্বর লাইনটা দিলে 1 নম্বরটা দেবেন না। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুটো লাইনে করে দিয়েছি। এরপর তৃতীয় ক্ষেত্রে কি আমরা জানি, যেটা হচ্ছে ছোটো ধরে কাজ করবো, এবং কোন সূত্রের ক্ষেত্রে, প্রদত্ত সূত্রের ক্ষেত্রে, অর্থাৎ এক্স বিলন জেড এর ক্ষেত্রে। সে রাখলাম আবার যদি এক্স লেস দেন 0 এবং এক্স বিলন জেড, অর্থাৎ পূর্ণ সংখ্যার মধ্যে, যেহেতু জেড বলতে পূর্ণ সংখ্যা তাহলে হয়, তখন তাহলে একই কাজ সিলিং ফাংশন এক্স মাইনাস পোলার ফাংশন এক্স ইকুয়াল ওই যে একই। তাহলে যেহেতু এখানে আমাদের 0 হচ্ছে ছোটো, তাহলে 0 হচ্ছে ছোটো, পূর্ণ সংখ্যা হলো মাইনাস, অর্থাৎ ঋণাত্মক মানগুলো, অর্থাৎ -1 -2 -3 এরকম। তাহলে আমি সাপোজ এখানে পূর্ণ সংখ্যা 0 হচ্ছে ছোটো, পূর্ণ সংখ্যাটা ধরে নিলাম -2, এখানে ধরে নিলাম -2। তাহলে -2 আমরা জানি সিলিং ফাংশনের ক্ষেত্রে যে পূর্ণ সংখ্যা সেই পূর্ণ সংখ্যাই হয়। তাহলে এখানে -2 আছে, তাহলে এখানে সিলিং ফাংশন -2 সমান -2। তাহলে এখানে হলো এই সিলিং পোলার ফাংশনেরও কি -2 সমান -2 হবে, এখানকার -2 আর এখানকার মাইনাস, এই মাইনাস মাইনাসে +2, ক্যালকুলেশন করবো 0। তাহলে এটাই হলো বোঝার জন্য, এটি না দিলেও হবে। তাহলে আপনারা এইটা দেবেন। তাহলে এইটা যদি দেয় তাহলে হবে লিখলাম সিলিং ফাংশন এক্স মাইনাস পোলার ফাংশন এক্স ইকুয়াল। তাহলে এটা যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে সিলিং ফাংশন এক্স সমান কী লেখা যায় -x। তাহলে এখানে -x, কারণ এখানে যেহেতু এক্সের মানটা 0 হচ্ছে ছোটো, তাহলে এক্সের মান যেহেতু 0 হচ্ছে ছোটো, অবশ্যই এক্সের মানটা ঋণাত্মক হবে, সেই কারণে -x। আবার এখানেও কি এক্সের মানটা ঋণাত্মক হবে, তাহলে এখানেও পাবো -x। তাহলে এখানকার -x, তাহলে এখানে পাবো আমরা মাইনাস, তাহলে ক্যালকুলেশন করলে এটা পাবো, এখানে পাবো -x, আর এখানে মাইনাস আসছে, আর এটাও ক্যালকুলেশন করলে যেহেতু এখানে সত্যক বলছে এক্সের মানটা 0 হচ্ছে ছোটো, সেখানে এখানেই হবে -x। এই মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, তাহলে এই -x ঠিক, আর এই মাইনাসে মাইনাসে +x, তাহলে এইটা ক্যালকুলেশন করলে হবে 0। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা দ্বিতীয় সূত্রে যাব। তাহলে দ্বিতীয় সূত্রে বলছে এক্স বিলংস নট জেড, অর্থাৎ এক্সের মানটা পূর্ণ সংখ্যা হবে না। তাহলে যেহেতু আমাদের এক্সের মানটা পূর্ণ সংখ্যা হবে না, তাহলে কি অবশ্যই আমাদের কি ভগ্নাংশ সংখ্যা হবে। তাহলে সে কারণেই আমি আবার লিখলাম ধরি এক্স বিলংস নট জেড, তখন এক্স একটি ভগ্নাংশ। কারণ যেহেতু এক্সের মানটা একটা পূর্ণ সংখ্যা না, তাহলে অবশ্যই এটা একটা কি ভগ্নাংশ সংখ্যা। কারণ আমাদের জেড বলতে তো একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা বলতে 0 সহ সকল ধনাত্মক মান এবং ঋণাত্মক মান, অর্থাৎ +4 এবং -4, অর্থাৎ 0 হবে, ধনাত্মক মান হবে, ঋণাত্মক মান হবে পূর্ণ সংখ্যা বলতে। কিন্তু এখানে যদি বলতে পূর্ণ সংখ্যা না, তাহলে অবশ্যই কি এটা একটা ভগ্নাংশ সংখ্যা হবে, কারণ এটা যেহেতু ধনাত্মকও না, ঋণাত্মকও না, 0ও না, তাহলে অবশ্যই এটা একটা ভগ্নাংশ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন এক্স বিলংস নট জেড, এক্স একটি ভগ্নাংশ কেন হলো। তাহলে আমি আবারও বলছি, যেহেতু এখানে দ্বিতীয় সূত্রে বলছে এক্স বিলংস নট জেড, তাহলে এক্স বিলংস নট জেড বলতে জেড বলতে পূর্ণ সংখ্যা, তাহলে এক্স বিলংস নট জেড বলতে কি এই এক্সের মানটা পূর্ণ সংখ্যা না। তাহলে যেহেতু এক্সের মানটা পূর্ণ সংখ্যা না, তাহলে এই ক্ষেত্রে এক্সের মানটা একটি ভগ্নাংশ সংখ্যা। এবার ওই কাজ, তাহলে একবার 0 হচ্ছে বড় বের করবো, একবার 0 হচ্ছে ছোটো বের করবো। তাহলে আমাদের এখানে সত্য কিন্তু দুইটা প্রশ্নে, সেখানে আমরা প্রথম সত্যের ক্ষেত্রে ওইভাবে বের করবো, একবার 0 নিয়ে, একবার 0 হচ্ছে বড় নিয়ে, আর একবার 0 হচ্ছে ছোটো নিয়ে এক্সের মানটা। বা দ্বিতীয় সত্যের ক্ষেত্রে একই কাজ, একবার 0 হচ্ছে বড় আর একবার 0 হচ্ছে ছোটো। কিন্তু এখানে আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে, তাহলে প্রথম সত্যের ক্ষেত্রে এক্সের মান 0 ধরলাম, কিন্তু এই ক্ষেত্রে এখানে 0 ধরলাম না। এই ক্ষেত্রে 0 ধরলাম না কারণ এখানে তো আমাদের পূর্ণ সংখ্যা না, অর্থাৎ পূর্ণ সংখ্যা হইলে তো 0 থাকতো।
তাহলে আমাদের এখানে ভগ্নাংশ সংখ্যা, তাহলে ভগ্নাংশ সংখ্যা তো 0 থাকতে পারে না, সে কারণে আমরা 0 নিয়ে কাজ করব না, শুধু 0 চেয়ে বড় এবং 0 চেয়ে ছোট এই সূত্র দিয়ে কাজ করব। তাহলে যদি x গ্রেটার দেন 0 হয় তখন ধরি x = n প্লাস বিলন, যেখানে n একটি পূর্ণ সংখ্যা। তাহলে যেহেতু আমাদের x এর মানটা 0 চেয়ে বড়, তাহলে অবশ্যই n প্লাস বিলন্স হবে। তাহলে যেখানে n একটি পূর্ণ সংখ্যা এবং এখানে সত্য একটা হবে, বিলন্সের মানটা 0 চেয়ে বড় এবং 1 এর চেয়ে ছোট। আবার ওই প্রশ্নের মানটি উল্লেখিত মানটি লিখলাম সিলিং ফাংশন x মাইনাস ফুলন ফাংশন x ইকুয়াল, তাহলে x এর স্থলে x এর মানটা আর x এর স্থলে x এর মানটা বসালাম। তাহলে এখানে সিলিং ফাংশন আর এখানে ফুলর ফাংশন ঠিক রাখলাম। এবার এখানে n প্লাস বিলন্স মানে x প্লাস 1 আর এখানে n প্লাস বিলন্স মানে x প্লাস 0। তাহলে এখানে x প্লাস 1 আর এখানে x প্লাস 0 হলো কারণ, তাহলে এখানে বিলন্সের মানটা হলো অতি ক্ষুদ্র এবং এই বিলন্সের মানটা এই সত্য থেকে 0 এর চেয়ে বড় এবং 1 এর চেয়ে ছোট, অর্থাৎ এই সত্যের ক্ষেত্রে আমরা পাইতেছি এখানে সর্বোচ্চ পূর্ণ সংখ্যা 1 এবং সর্বনিম্ন পূর্ণ সংখ্যা 0। তাহলে যেহেতু আমাদের এটা সিলিং ফাংশন, তাই সর্বোচ্চ পূর্ণ সংখ্যাটা হবে বিলন্সের মান। তাহলে এখানে এই সর্বোচ্চ পূর্ণ সংখ্যা হলো 1, সেখানে এখানে বিলন্সের মান 1। আর সিলিং ফাংশন, তাহলে সিলিং ফাংশনের ক্ষেত্রে আমরা জানি সর্বনিম্ন পূর্ণ সংখ্যা, তাহলে সর্বনিম্ন পূর্ণ সংখ্যাটা এখানে আসছে 0, সেখানে এখানে বিলন্সের মান 0, অর্থাৎ এখানে সিলিং ফাংশন হওয়ার কারণেই এখানে এই সত্যের ক্ষেত্রে সর্বোচ্চ পূর্ণ সংখ্যা 1, সে কারণে এখানে 1, কারণ সিলিং ফাংশনের ক্ষেত্রে সর্বোচ্চ মান নিতে হয়, সর্বোচ্চ পূর্ণ সংখ্যা নিতে হয় সিলিং ফাংশনের ক্ষেত্রে যে মান থাকে তার চেয়ে বড় পূর্ণ সংখ্যা। আর ফুলর ফাংশনের ক্ষেত্রে যে মান থাকে তার চেয়ে যেহেতু ছোট মান নিতে হয়, তাহলে অবশ্যই এখানে ছোট পূর্ণ সংখ্যাটা হবে। তাহলে এই সত্যের ক্ষেত্রে আমাদের ফুলর ফাংশনের ক্ষেত্রে বিলন্সের মান ছোট পূর্ণ সংখ্যাটা এবং এই সিলিং ফাংশনের ক্ষেত্রে এই সত্যের সর্বোচ্চ বড় পূর্ণ সংখ্যাটা নিতে হবে। তাহলে বিলন্সের মান কেন 1 হলো এবং এখানে বিলন্সের মান কেন 0 হলো? তাহলে এখানে বিলন্সের মান 1 হলো কারণ আমরা এই সত্য থেকে এই বিলন্সের মানটা বসাবো। তাহলে এখানে এই সত্যের ক্ষেত্রে সর্বোচ্চ পূর্ণ সংখ্যা 1 হওয়ার কারণে বিলন্সের মান 1, আর এখানে ফুলর ফাংশনের ক্ষেত্রে এই সত্যের ক্ষেত্রে সর্বনিম্ন পূর্ণ সংখ্যা 0 হওয়ার কারণে এখানে বিলন্সের মান 0। এখানে আমি লিখে দিয়েছি নোট, যেহেতু এই সত্যের সর্বোচ্চ মান 1, তাই সিলিং ফাংশনের বিলন্সের মান 1 এবং সর্বনিম্ন 0 হয় ফুলর ফাংশনে বিলন্সের মান 0। এখানে আমি নোট দিয়ে রেখেছি। তাহলে x প্লাস 1 মাইনাস x বিলন্স 0, তাহলে প্লাস x মাইনাস x ক্যান্সেল, তাহলে এখানে 1 প্লাস 0 1 প্লাস 0 1 হচ্ছে 1। আবার যদি x এর মান 0 চেয়ে ছোট হয় অর্থাৎ x লেস দেন 0 হয় তখন ধরি x ইকুয়াল মাইনাস n মাইনাস বিলন্স, অর্থাৎ এখানে মাইনাস হলো কারণ যেহেতু x এর মান 0 চেয়ে ছোট, তাহলে অবশ্যই যেহেতু 0 চেয়ে ছোট তাহলে অবশ্যই মানগুলো ঋণাত্মক হবে। তাহলে যেখানে nটা পূর্ণ সংখ্যা, তাহলে এবং আবার ওই সত্যটা বিলন্সের মান 0 চেয়ে বড় চেয়ে ছোট, তাহলে আবার ওইটা লিখলাম প্রশ্ন উল্লেখিত মানটি সিলিং ফাংশন x মাইনাস ফুলর ফাংশন x ইকুয়াল, তাহলে এই x এর স্থলে x এর মানটা এবং এই x এর স্থলে x এর মানটা বসালাম। তাহলে আবার এখানে এই মাইনাস n ঠিক প্লাস এই প্লাস 1, কারণ এখানে প্লাস 1 হলো কারণ একটু আগে বললাম এই সূত্রের উপর ডিপেন্ড করে, যেহেতু এই সত্যের ক্ষেত্রে সর্বোচ্চ পূর্ণ সংখ্যা 1 এবং সর্বনিম্ন পূর্ণ সংখ্যা 0, তাহলে সে কারণে এখানে বিলন্সের মান হবে প্লাস 1, আর এই ক্ষেত্রে বিলন্সের মান হবে প্লাস 0। এই মাইনাস n প্লাস n ক্যান্সেল, তাহলে এখানে থাকবে 1। তাহলে এখানে আমি সাইডে নোট দিয়ে রেখেছি যে মাইনাস n মাইনাস বিলন্সের মান 1 হলো কারণ বিলন্সের মান 1 সর্বোচ্চ মান বিলন্সের মান 1 এর কাছাকাছি এবং এটি সিলিং ফাংশন, অর্থাৎ এটি সিলিং ফাংশন এবং বিলন্সের মান 1 এর কাছাকাছি হওয়ার কারণেই এই মাইনাস বিলন্সের মান হবে প্লাস 1, আর এটা ফুলর ফাংশন হওয়ার কারণে মাইনাস বিলন্সের মান হবে প্লাস 0। অথবা তাছাড়া এই যে এই সত্যের উপর ডিপেন্ড করে আমরা এটা বলতে পারি যেহেতু এই সত্যের ক্ষেত্রে
সর্বোচ্চ পূর্ণ সংখ্যা 1, তাহলে যেহেতু এটা সিলিং ফাংশন সেখানে সর্বোচ্চ পূর্ণ সংখ্যাটা বসবে এই ক্ষেত্রে, তাহলে মাইনাস প্লাস স্থলে +1 বসবে। আবার এই সত্যের ক্ষেত্রে সর্বনিম্ন পূর্ণ সংখ্যা 0, যেহেতু আমাদের এটা পোলার ফাংশন আর পোলার ফাংশনের ক্ষেত্রে সর্বনিম্ন পূর্ণ সংখ্যা হয়, তাহলে সে কারণে এখানে মাইনাস ব্যালেন্সের জায়গায় সর্বনিম্ন পূর্ণ সংখ্যাটা অর্থাৎ +0 বসবে। তাহলে -n + n আর +1, তাহলে এটা ক্যান্সেল, তাহলে এখানে থাকলো 1, সরি এখানে আমাদের n আছে, এখানে n হবে, এখানে n হবে। তাহলে এখানে x না হয় কত হবে, x না হয় এখানে n ছিল n হবে, আর এখানে n হবে। তাহলে অতএব আমরা পাই, তাহলে যেহেতু আমাদের দেখেন এই যে প্রথম সত্তাটার ক্ষেত্রেও আমাদের দেখেন মান এখানেও 0 বের হয়েছে, এখানেও 0 বের হয়েছে, এখানেও 0 বের হয়েছে, আবার দ্বিতীয় সত্তার ক্ষেত্রে এখানেও মান 1 বের হয়েছে, এখানেও মান 1 বের হয়েছে, অর্থাৎ সবগুলোই মিলে গেছে। সেখানেই আমরা বলতে পারি এই যে প্রশ্ন উল্লেখিত মানটা সমান 0 যখন x বিলন z এবং 1 যখন x বিলন z দেখানো হলো। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি সেই প্রশ্নে উল্লেখিত মানটাই এখানে লিখেছি, এখানে জায়গা নেই দেখে আপনারা বুঝতে পারতেছেন না, একটু হেজেবিজি হয়েছে লেখাটা। তাহলে এই লেখাটা, এই শেষের লেখাটা আমি প্রশ্নে উল্লেখিত মানটি লিখেছি, লিখে প্রমাণিত লিখে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি বোঝাই দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই।